আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমরা যে সোলার প্যানেল ব্যবহার করি অথবা পিভি মডিউল, এই প্যানেল কিভাবে ম্যানুফ্যাকচার হয় বা কিভাবে তৈরি হয় এবং এই প্যানেলগুলো কিভাবে কাজ করে, এটা সম্বন্ধে একটা বেসিক ধারণা দেব আপনাদেরকে। তো এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ সোলার প্যানেল সম্বন্ধে, উৎপাদন সম্বন্ধে এবং এর অপারেশন কাজ সম্বন্ধে একটা মোটামুটি আপনাদের ধারণা হবে। তো আমার সামনে দুটি ছোট প্যানেল আছে। একটি হলো 85 ওয়াটের মনোসোলার প্যানেল, আরেকটি হলো 65 ওয়াট এবং ছোট একটি 3 ওয়াটের পলিসোলার প্যানেল আছে। একটি সোলার প্যানেল তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 6টি ম্যাটেরিয়ালস ভূমিকা রাখে। একটি সোলার প্যানেল উৎপাদনের জন্য 6টি গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস ভূমিকা রাখে। তার মধ্যে প্রধান হলো যেটাকে আমরা সোলার সেল বলি বা পিভি সেল বলি, যেটা হলো সিলিকনের মাধ্যমে তৈরি সিলিকন সেল। সেল এটা পলি মনো দুটোই হতে পারে। এই যে আমার কাছে একটি সেল, এটা অনেকদিন আগে থেকে আমি সংগ্রহ করে রেখেছি, যার কারণে ট্যাপ দিয়ে রেখেছি যেন অনেক ভেঙে যায়, তো অনেক পাতলা একটি ম্যাটেরিয়ালস এটি। এই যে অপোজিট সাইডটা হলো ধূসর বর্ণের যেটি সাইডটি, এটি হলো পজিটিভ সাইড একটি সেলের, এবং যেটি হলো আপনার ব্ল্যাক অথবা ব্লু টাইপ, এটি হলো নেগেটিভ সাইড একটি সোলার সেলের। নাম্বার 2 হলো এই সোলার প্যানেল দেখেন চারিদিকে যে অ্যালুমিনিয়ামের ফ্রেমটা, এটা একটা ম্যাটেরিয়ালস, গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস। নাম্বার 3 হলো রিবন। আমাদের প্রত্যেকটা সেল সিরিজে যে সংযোগগুলো দেওয়া হচ্ছে, দেখেন প্রত্যেকটা প্যানেলের সাথে যে সংযোগটা দেওয়া হচ্ছে, প্রত্যেকটা সেলে দেখেন আপনার পজিটিভ থেকে নেগেটিভে আসছে, নেগেটিভ থেকে পজিটিভে এসে এই সেলগুলো, এগুলো কিন্তু এই যে রিবনগুলো কিন্তু এসে পরের রিবনের নিচে ঢুকে গেছে, আবার নিচ থেকে উঠে উপরে রিবনে চলে আসছে। ঠিক সেম এই পাশ থেকে এই পাশে গেছে, মানে পজিটিভ থেকে নেগেটিভ সিরিজ সংযোগ, এই প্রত্যেকটা সেল সিরিজে সংযোগ হয়েছে। তো এই রিবনটা হলো একটি গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস। এই ভালো মানের রিবনগুলো অবশ্যই লাগবে। এই রিবনগুলো ভিতরে কপার, উপরে হলো আপনার অ্যালুমিনিয়ামের প্রলেপন থাকে, কিন্তু ভিতরে হলো কপার। প্রত্যেকটা রিবনের এই যে রিবন, প্রত্যেকটা রিবনের ভিতরে থাকবে কপার, উপরে অ্যালুমিনিয়ামের একটা প্রলেপন থাকবে। এটা হলো বাসবার। এই রিবনের যেই মেইন যেই সিরিজ কানেকশনটা এসে যোগ হবে, এটাকে বলি হলো আমরা বাসবার, মানে বাস রিবন, অনেকে বাস রিবনও বলি। এবং এই সোলার সেলগুলো আপনার গ্লাস, এই যে টেম্পার্ড গ্লাস, এটা কিন্তু টেম্পার্ড গ্লাস, সাধারণত কোনো চাপ অথবা আঘাত পড়লে এগুলো কিন্তু ভাঙবে না। অন্যান্য গ্লাস যেমন ভেঙে যায়, এই গ্লাস কিন্তু সহজে ভাঙবে না। তো এই একটা গ্লাসের উপরে এই যে আঠার মতো যে ইভিএটা, এটা আমার নিজের হাতেই বানানো একটা সেল। এটা হলো ফ্লেক্সিবল টাইপ, ফ্লেক্সিবল টাইপ সেলটা কিন্তু ভাঙবে না, এটা আরও অনেক বড় সাইজের হয়। তো এই যে এটাকে বলা হলো আপনার ইভিএ, ইথিলিন ভিনাইল অ্যাসিটেট। এটা এক ধরনের কিন্তু এই যে রাবার টাইপ, দেখছেন, রাবার এবং আঠা টাইপ। তো আপনার গ্লাসের উপরে একটা গ্লাস যখন গ্লাস ওয়াশ থেকে ওয়াশ হয়ে আসবে, তখন গ্লাসের উপরে সেই গ্লাসের সাইজে আপনার এই আঠাটা অথবা এই ইভিএটা, ইথিলিন ভিনাইল অ্যাসিটেট, এটা আপনার বসানো হবে। বসানোর উপরে অটোমেটিক মেশিনে, সেটাকে আমরা অ্যাসেম্বলিং মেশিন বলি, সেই মেশিনের মাধ্যমে এই যে সেলগুলো তো বিভিন্ন সাইজের থাকে। সেলগুলো যেমন হলো 156 mm বাই 156 mm হয়, 182 mm ইন্টু 182 mm হয়, বা 186 mm হয়। এগুলোকে আবার সেল কাটার দিয়ে কেটে বিভিন্ন সাইজের, 85-এর জন্য এক সাইজ, 100 ওয়াটের জন্য বড় প্যানেলগুলোর জন্য এক ধরন সাইজ, সে অনুযায়ী সাইজ অনুযায়ী এগুলো কাটা হয়। তার আগে হলো আবার সেলগুলো সেল টেস্টারের মাধ্যমে ভালোভাবে চেক করা হয় যে সেলের কোয়ালিটিটা কেমন। সেল এগুলো বানানোর পরে অনেক বছর থেকে যায়, এর মধ্যে এফিসিয়েন্সিরও বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো সেল টেস্টের মাধ্যমে সেল চেক করার পরে সেলগুলো ওয়াট অনুযায়ী কাটা হবে, যে আমি কোন ওয়াটে এগুলো ব্যবহার করব। সাধারণত একটি সেল আপনার পুরো আস্ত যে সেলটা, ওগুলো 8 থেকে 10-12 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে একটি পূর্ণাঙ্গ সেল। তাহলে যদি আমি 10 অ্যাম্পিয়ার ধরি একটা সেলে, সেলটা যখন মাছ দিয়ে কেটে আমি দুই ভাগ করবো, যেমন এটা পুরোটা হলো একটা সেল, যখন আমি মাছ দিয়ে কেটে যে হাফ কাট করলাম, তখন এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে 5 অ্যাম্পিয়ার, মানে একটা সেল থেকে আমি শুধু 5 অ্যাম্পিয়ার পাবো। কিন্তু সেলগুলোর মজার ব্যাপার হলো যত টুকরাই করেন, ভোল্ট কিন্তু 0.6 থেকে 0.7, যতগুলো টুকরা আছে, এটাও 0.6 থেকে 7, এটাও 0.6 থেকে 0.7, এটাও 0.6 থেকে 0.7। তার মানে এই পুরোটা সিরিজ যতগুলো সেল আছে, এগুলো যদি আমি 0.6 অথবা 0.7 দিয়ে ইনটু গুণ করি, তাহলে আমার এটার ভিওসিটা বের হয়ে যাবে, ওপেন সার্কিট ভোল্টেজ কত সেটা আমার বের হয়ে যাবে। কিন্তু অ্যাম্পিয়ার আমার সেম থাকবে, যেহেতু এখানে সব সিরিজ কানেকশন, অ্যাম্পিয়ার কোনো পরিবর্তন হবে না, এখানে অ্যাম্পিয়ার সেম থাকবে। আরেকটা ম্যাটেরিয়ালস, এরপরে ইভিএর উপরে যখন আমি সেলটা বসাবো,
সেলটার উপরে আমি আবার আরেকবার ইভিএ সেম যেই পুরোটা আপনার গ্লাস সাইজ অনুযায়ী আবার ইভিএর আরেকটা টুকরা আমি উপরে বসাবো। বসানোর পরে এটা হলো একটা ব্যাকশিট, দেখেন এটা হলো ব্যাকশিট। এই যে সাদা যে পার্টটা, এই যে পার্টটা এটা হলো ব্যাকশিট। এই ব্যাকশিটটা আমি ওই ইভিএর উপরে বসাবো। বসানোর পরে এই যে রিবন সহ এভাবে থাকবে। রিবন সহ এভাবে থাকার পরে আমরা এটাকে লেমিনেশনে দিয়ে দিই 150°C থেকে 180°C তাপমাত্রা। এটাকে 15 থেকে 20 মিনিট এটা বায়ু শূন্য করা হয়। মানে ওখানে হলো লেমিনেশন মেশিনের মধ্যে থেকে যখন এভাবে একটা সেল লেমিনেশন মেশিনের মধ্যে যখন প্রবেশ করবে, এটাকে বায়ু শূন্য করে 150 থেকে 180°C তাপমাত্রায় 15 মিনিট রাখা হবে। রাখার পরে এই ইভিএ আঠা যেগুলো, এগুলো গলে আপনার এই ব্যাকশিট সহ গ্লাসের সাথে স্থায়ীভাবে এগুলো লেগে যাবে। এত হার্ড লাগে, আপনি যদি এখান থেকে টান দিয়ে উঠাতে যান আপনার কিন্তু উঠবে না। আপনার গ্লাস ঠিকই থাকবে, কিন্তু আপনার সেল থেকে শুরু করে সব কিছু ভেঙে যাবে। পরবর্তীতে এটা যখন কমপ্লিট হয়ে 15 মিনিট পরে এটা আউটপুটে বের হওয়ার পরে এগুলো সাইডে বিভিন্ন ধরনের বাড়তি অংশ, রাবারের এরকম অংশ থাকে, সেগুলো কাটার দিয়ে আবার কাটা হয়। তারপরে এটা ফ্রেমিং সেকশনে চলে যায়। ফ্রেমিং মেশিনের মাধ্যমে চারিদিকে ফ্রেমিং করা হয়। ফ্রেমিং ডিপার্টমেন্টের কমপ্লিট হওয়ার পরে জাংশন বক্স লাগানো হয়। জাংশন বক্সের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো আপনার বাইপাস ডায়োড। বাইপাস ডায়োডটা অবশ্যই থাকতে হবে একটা ভালো প্যানেলের মধ্যে। বাইপাস ডায়োড সহ যখন আপনার জাংশন বক্স কমপ্লিট হয়, এই জাংশন বক্স কমপ্লিট হওয়ার পরে এই প্যানেলটি কমপ্লিট হয়ে গেল। এখন প্যাকিং করে আপনার সানসিমুলেটর টেস্ট হয়। সানসিমুলেটর টেস্টে কি, এটা হলো আমরা যে সূর্যের আলোতে আউটপুট মাপি প্যানেলের ভোল্টেজ অথবা অ্যাম্পিয়ার, মানে আইএসসি, ভিওসি বা এই যে পাওয়ারটা আমরা মাপি, সেটা আমরা সানসিমুলেটর টেস্টে আগে মাপা হয়ে যায়। তখন বোঝা যায় এই প্যানেলের ইফিসিয়েন্সি কেমন, এই প্যানেলের কোয়ালিটি কেমন। উৎপাদনের আগে একবার মাপা হয়, তখন কি মাপে, এই সেল টেস্টারের মাধ্যমে এই সেলের ইফিসিয়েন্সিটা টেস্ট করা হয়, যে সেলটা আসলে কেমন, এটার কোয়ালিটি কেমন, এটা থেকে আমি আউটপুট কেমন পাবো। কমপ্লিট হওয়ার পরে সান সিমুলেটরে এই প্যানেলটা আবার টেস্ট হয়, যে এটা আসলে কি 85 ওয়াট আছে কি না, এই 100 ওয়াট আছে কি না, অথবা কত পার্সেন্ট টলারেন্স, এটা আপনার সান সিমুলেটর টেস্ট করে তারপরে আরেকটা বলি আমরা, সেখানে হলো আপনার এই কোয়ালিটি টেস্ট। তাদের হলো ভিজুয়াল একটা ইন্সপেকশন করে যে সেল ক্র্যাক, মাইক্রো ক্র্যাক অথবা স্পট এগুলো আছে কিনা। এই কমপ্লিট হওয়ার পরে ফিনিশ গুড হিসেবে এই প্রসেসিংটা শেষ হয়, প্যাকিং করে এরপরে এটা মার্কেটে আমরা চলে আসি। আমরা হাতে তারপরে পাই এখানের মধ্যে আসলে বিভিন্ন ধরনের ভালো মন্দ মিলে চলে আসে, যার কারণে আমাদের সেল কেনার আগে, আমি আগে ভিডিও করেছি প্যানেল কেনার আগে, আমাদের যে যাচাইকরণ, আমাদের ভিজুয়াল যে চেক এবং ব্র্যান্ডিং এর যে ব্যাপারটা, এই জিনিসটা ভালোভাবে নির্ণয় করে একটা প্যানেল কেনা উচিত। তো একটা প্যানেল উৎপাদনের প্রসেসটা আমি আপনাদেরকে বলছি, আবারও বলি। সেলটাকে আগে হলো সেল টেস্টে সেল হবে, অ্যাসেম্বলিং মেশিনে গ্লাস আসবে এবং সেল যাবে অ্যাসেম্বলিং মেশিনে, রোবোটিক সিস্টেমে অ্যাসেম্বলিং হবে, হয়ে এটা ল্যামিনেশন মেশিনে চলে যাবে 150 থেকে 180°C তাপমাত্রায়। এটাকে হিটের মাধ্যমে এই রাবারটাকে গলিয়ে আপনার প্রসেস কমপ্লিট হলে বের হবে। বের হওয়ার পরে এটাকে ফ্রেমিং ডিপার্টমেন্টে পাঠানো হবে। ফ্রেমিং কমপ্লিট হওয়ার পরে জাংশন বক্স লাগাবে। জাংশন বক্স লাগানোর পরে এই টোটাল প্যানেলটা চলে যাবে আপনার সান সিমুলেটর টেস্টের জন্য। সান সিমুলেটর টেস্ট হওয়ার পরে এটা আউটপুট ওকে হলে প্যাকিং এর মাধ্যমে মার্কেটে ছেড়ে দিবে। খুব সোজা একটা প্রসেসিং সিস্টেম। এবং আমি ম্যাটেরিয়ালসগুলো আপনাকে দেখালাম একবার। এই যে এটা হলো সেল, আমাদের যে সোলার প্যানেলের মধ্যে সেলগুলো থাকে, এই দেখেন এগুলো হলো সেল। এটা হলো রিবন, আমাদের ভিতরে যে রিবনগুলো থাকে, মানে সেল টু সেল যে সিরিজ প্যারালাল কানেকশন হয় এই রিবনের মাধ্যমে। এই রিবনের উপরে যে কোটিংটা, এটা ঘষলেই কিন্তু এর মধ্যে হলো কপার, হ্যাঁ, কপার এবং অ্যালুমিনিয়ামের মাধ্যমে এই বাস রিবনগুলো তৈরি করা হয়, বা লিঙ্ক রিবনগুলো বা সিরিজ রিবন, প্যারালাল রিবনগুলো তৈরি করা হয়। আর ভিতরের আরেকটা ম্যাটেরিয়ালস হলো এই যে আঠা হিসেবে আমরা ইভিএ যেটা ব্যবহার করি, এই যে আঠা। এবং ব্যাক পার্টে আমরা যে ব্যাকশিটটা ব্যবহার করি, এই যে ব্যাকশিট, এটা হলো যে আমরা টেবিলে ক্লথ বসাই না, খুব হার্ড জাতীয় ক্লথ টাইপ একটি ম্যাটেরিয়ালস এটা। আর এই যে জাংশন বক্স, এগুলো এই জাংশন বক্সগুলোকে গ্লুর মাধ্যমে পেস্ট করে লাগানো হয় আর কি। জাংশন বক্সের মধ্যে অবশ্যই বাইপাস ডায়োডগুলো থাকতে হবে। এখানে একটা ডায়োড, দুইটা ডায়োড, তিনটা ডায়োড হতে পারে, বিভিন্ন ধরনের ডায়োড হতে পারে। তো ভালো মানের একটা প্যানেল কেনার আগে আপনারা ভালোভাবে এই চেক থাকবেন এবং আপনার চেকিং করে নেবেন। এবং আপনাদের যদি সোলার প্যানেল সম্বন্ধে কোনো কিছু জানার থাকে, বিস্তারিত তথ্যের জন্য আমাদের নিচে যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, বিভিন্ন তথ্যের জন্য ওই নাম্বারে ফোন করতে পারেন। আমাদের বিভিন্ন ধরনের সোলার প্যানেল হাই কোয়ালিটির, আপনার হলো যেগুলো ইটকল অ্যাপ্রুভ এবং সিরাড স্ট্যান্ডার্ড
এবং টিয়ার 1 টাইপ যে প্যানেলগুলো, এগুলো আমরা সেল করে থাকি, যা সোলার স্ট্রিট লাইট, সোলার ইরিগেশন সিস্টেম, সোলার হাইব্রিড সিস্টেম, সোলার অফ গ্রিড এবং অন গ্রিড সিস্টেমে ব্যবহার করে থাকি। এবং আমরা খুব লেটেস্ট সামনে নিয়ে আসছি, যা আগেও কাজ করেছি দু একটা প্রজেক্টে, উইন্ড টারবাইন সিস্টেম, যেটা হলো যে বাতাসের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন যে প্রসেস উইন্ড টারবাইন, সেটা আমরা নিয়ে আসছি সামনে। ইনশাল্লাহ এটা সম্বন্ধে একটা ভিডিও দিব, এবং এগুলো আমাদের কাছে পাবেন। সোলার হাইব্রিড সিস্টেমের ইনভার্টার, অফ গ্রিড সিস্টেমের ইনভার্টার, অন গ্রিড সিস্টেমের ইনভার্টার এবং ভালো হাই কোয়ালিটির অটো যে কন্ট্রোলারগুলো, সেগুলো আমাদের কাছে পাবেন। ধন্যবাদ।